হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালোই আছো। আমরাও কিন্তু মোটামুটি আছি। মেয়ের মুড খুব একটা বেশি ভালো ছিল না। প্রথমে মুড ভীষণ খারাপ ছিল। বাড়ি থেকে আসার সময় একদম ওর মুড অফ হয়ে যায়। তবে এবারে একটু নর্মাল আছে, কারণ এখন একটু বড় হচ্ছে তো। ছোটোবেলায় যখনই যেত তখনই ফেরার সময় ওর যখনই হায়দ্রাবাদ ফেরার টাইম হতো ওর মুড অফ হয়ে যেত, আর কারোর সাথে না একদমই কথা বলতো না, একদম সাইলেন্ট হয়ে যেত আর ভীষণ রেগে যেত। এখন কিন্তু সেটা আর হয় না, কারণ ও একটু বড় হয়ে গেছে। সেই জন্য একটু একটু বুঝতেও শিখেছে। আগে তো একদম ইয়ার্কিও বুঝতো না, এখন যদিও অনেকটা কিছু বুঝতে শিখে গেছে। আমরা বাড়ি যাচ্ছি, এখন বাজে 12:30, আর এখন আমাদের এয়ারপোর্ট যেতে হবে, কারণ আমাদের 5টায় ফ্লাইট আছে। আমার মেশো তাড়া দিয়ে দিয়ে সকাল সকালই বার করে নিয়েছে। আমরা প্রত্যেকবারে 10 মিনিট 15 মিনিট লেট হয়ে যায় অনেক সময়, কিন্তু এবারে একদম কারেক্ট টাইমে বেরিয়ে গেছি। আর আমার বস এটাই ফোন করে মজা নিচ্ছিল যে ঠিক ঠিক জায়গায় পড়েছি আমি, আমাকে ঠিক টাইমে বার করে দিয়েছে। আমার মেশো টাইমে ভীষণ পাঞ্চুয়াল। সকালবেলা যদি আমাদের 7টায় ট্রেন থাকে, আমার মেশো পারলে আমাদের 5টায় স্টেশনে নিয়ে চলে যায়। তারাপীঠ যাওয়ার সময় একবার আমার ভাই, আমি আর আমার মেয়ে, আমার মাসিরা সবাই গেছিলো, মানে আমার দিদাও গিয়েছিল। আমাদের ট্রেন কটায় ছিল, 9টা কততে মনে হয় ছিল, আর আমরা গিয়ে সকালবেলা 7:30 8টা থেকে গিয়ে বসে আছি। প্রায় 1 ঘন্টা স্টেশনে অপেক্ষা করার পর আমাদের ট্রেন এসেছিলো, আর আমার ভাই ভীষণ রেগে যাচ্ছিলো। এমনিতেও আমার ভাই খুব একটা বেশি বড় হওয়ার পর থেকে আমাদের সাথে বেরোতে পছন্দ করতো না, সেই জন্য মানে একভাবে ও বাড়ি থেকেই যেতে চাইতো না, আসলে নিজের মতন থাকতে পছন্দ করতো। এমনি ওকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিলো, তার মধ্যে ওই 1 ঘন্টা বসিয়ে রাখার জন্য ভীষণ বিরক্তি হয়ে গিয়েছিলো। ও এত বিরক্তি প্রকাশ করছিল যে বলার মতন না। চলো, কথা বলতে বলতে আমরা চলে এসেছি এয়ারপোর্টে। এখন ভেতরে ঢুকবো, লাগেজগুলো দিয়ে মেয়ে আর আমি একটু বসবো। এখানে এসে বসার পরেই টাইম আবার চেঞ্জ হয়েছে। এখন না, মানে এখন এমন হয়েছে যখন তখন ডিলে হয়ে যায় ফ্লাইট, আর ভীষণ সমস্যায় পড়তে হয় আমাদেরকে। আধা ঘন্টা লেট, সেই জন্য আমি আর মেয়ে বসেছিলাম অনেকক্ষণ। তারপরে অনেকক্ষণ পর আমরা এলাম। এখন আমরা ফ্লাইটে বসে পড়েছি। এবার প্লেনটা ওড়ার পালা, আর গিয়ে পৌঁছাবো হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে গিয়ে কি জানি কত কাজ যে আমার জন্য অপেক্ষা করছে ভগবান জানে। যদিও বর বলেছে আমি পরিষ্কার করে রেখেছি, কিন্তু ওর পরিষ্কার করা তো যতটুকু পেরেছে, ছেলেও যতটুকু পেরেছে করেছে, কিন্তু আমার মনের মতন করাটা ওর পক্ষে সম্ভব নয়, এটা সত্যি কথা। আমি একদম না নিট অ্যান্ড ক্লিন পছন্দ করি, ভীষণভাবে সব জিনিসটা পারফেক্টভাবে রাখতে পছন্দ করি। আমি যা তা করে কাজ করতে একদমই পছন্দ করি না। সেটা যদি আমার চোখের সামনে না থাকে তাহলে তো আমি স্যাটিসফাইড হবই না। আর আমি এমনিতেই কারোর কাজে পছন্দ হয় না আমার, সত্যি কথা বলতে। আমি নিজে যেটা করি সেটাকে ঠিকঠাক করে করি বলে মনে করি। আমি কে কতটা কাজ করে দিল আমি সেটা দেখি না, আমার মনে হয় যেন কোথাও একটা কমতি রয়ে গেছে, এরকম একটা ভাব আমার মধ্যে। এটা আমার অভ্যাসে বলতে পারো। তো চলো, ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে সবার শেষে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। চেষ্টা করছি তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার। হ্যাঁ, কিছুদিন বেশ বিজি ছিলাম, তার জন্য ভিডিও ভালো করে দিচ্ছিলাম না, তবে এবার আমি কিন্তু রেগুলারলি তোমাদেরকে ভিডিও দেব। তো চলো, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
চলো দেখতে দেখতে আমরা হায়দ্রাবাদ প্রায় পৌঁছেই গিয়েছি। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে। এদিকে বর মনে হয় চলেও এসেছে, কারণ ওকে আমি ওঠার আগে ফোন করেছিলাম, তখনও বলেছিল আমি বেরিয়ে যাব টাইম মতো। হয়তো ও চলেও এসেছে। ল্যান্ড করার পরে ওকে আমি ফোন করব, দেখব কোথায় আছে, তারপর বেরিয়ে ওখান থেকে একসঙ্গে বাড়ি ফিরব। এখন প্রায় 7:30 বেজে গেছে, আর আমার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 8:30 কি 8:45 বেজে যাবে। এখন বেরোই, তারপরে গাড়ি বুক করতে হবে। ওখানে কতটা দাঁড়াতে হবে জানি না। আগে না এই ব্যাপারগুলোই ছিল না, গাড়ি বুক করতাম, ফাটাক্সে আসতো, ফাটাক্সে চলে যেতাম। এখন কিন্তু একদমই সেটা হয় না, একদম লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে থাকে, সেখান থেকে নিতে হয়। আর বুক করলেও মানে পরপর পাওয়া যায় না, এইরকম একটা ব্যাপার। সেই জন্য এখন ভীষণ চাপের। তবে বাসে আসা যায়, তবে বাসে আসাটা খুব চাপের, অতগুলো লাগেজ নিয়ে। সেই কারণে বাসটাকে আমরা অ্যাভয়েডই করি। তো চলো, পৌঁছে গেছি হায়দ্রাবাদ। এবার বাড়ি ফিরে যে কী কাজ করতে হবে আমার, সেটাই আমার এখন মাথার মধ্যে চিন্তা। শরীর একদম দিচ্ছে না, ক্লান্ত। যখন দেখবে মন ভীষণ খারাপ থাকে না, তখন দেখবে আমাদের শরীরও আমাদের সাথ দেয় না। সেরকমই আমাদের মনটা আজকে একটু খারাপই ছিল। যতক্ষণ ওখানে ছিলাম ততক্ষণ ঠিকঠাকই ছিল। যখনই হায়দ্রাবাদ পৌঁছে গেছি তখনই মনে হলো যেন কিছু একটা ছেড়ে চলে এসেছি। মনটা ভীষণ খারাপ ছিল, তো সেই জন্য শরীরটাও যেন আর সাথ দিচ্ছিল না। মেয়ে তো একদমই ঝিমিয়ে গিয়েছিল, চুপচাপ হয়ে গিয়েছিল। তার মধ্যে পড়েছে আমার পাশে একটা ছেলে। সে তো এত নাক ডেকে ঘুমোচ্ছিল, মানে পারলে আমার ঘাড়েই মাথাটা দিয়ে দেয়। ও বাচ্চা একটা ছেলে, যদিও 22-23 বছরের, আমার ভাইয়ের বয়সী হবে, খুব ছোট। তবুও কেমন একটা লাগছিল, ও ঘুমোচ্ছিল। মেয়েকে আমি বলছি, বাবা এই হাঁ করে ঘুমোচ্ছে, আমার গায়ে লাল না ফেলে দেয় রে। দিয়ে এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তবে ছেলেটা কিন্তু খুব একটা বেশি খারাপ ছেলে নয়, খুব ভালো ভদ্র ছেলেই। ও উঠেই প্রথমে ঘুমিয়ে নিল, তারপরে কিছুক্ষণ পরে খেলো কিছু, খেয়ে আবার ঘুমিয়ে গেল। তারপরে কিন্তু আস্তে আস্তে ও কিন্তু নর্মাল নিজের মতন ফোন দেখছিল, সেরকম ডিস্টার্ব আমাদের করে উনি। তবে ও মানে এমনভাবে ঘুমোচ্ছিল, আমার খুব বিরক্তি ফিল হচ্ছিল ওকে দেখে। তবে লাস্ট পর্যন্ত কিন্তু আমাদের ব্যাগটা কিন্তু ছেলেটাই পেরে দিয়েছিল। তো চলো, ল্যান্ড করে গেছি। এবার গুটি গুটি পায়ে এগোনো যাক গেটের সামনে। তারপর দেখি বর্মশাই চলেও এসেছে। বর্মশাইকে ফোন করা হয়েছিল, বললো আমি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তুমি গেট থেকে বেরো। তারপরে এই ভেবে আমরাও গুটি গুটি পায়ে এগোচ্ছি। আর এয়ারপোর্টটা ছিল একদমই ফাঁকা, এই দিকটা পুরোপুরি ফাঁকা, মনে হচ্ছে না কেউ নেই। কিন্তু অনেকেই নেমেছে, কিন্তু অনেক আগে বেরিয়ে গেছে। আমরা লাস্টের দিকটায় নামলাম ব্যাগ ফ্যাগগুলো নিয়ে। পাশে যে ছেলেটা বসেছিল ও আমাকে কিন্তু ব্যাগগুলো পেরে দিল। আমার পারতে একটু অসুবিধা হচ্ছিলো, কারণ পেছনে অনেক লোক আসছিল, তো ও তখন দাঁড়িয়েছিল বলেও আমাকে ব্যাগগুলো পেরে আগে আগে দিয়ে দিয়েছিল। এতক্ষণ ছেলেটাকে নিয়ে আমরা হাসাহাসি করছিলাম, আর এখন আমার ছেলেটা কিন্তু আমার অনেকটা হেল্প করে দিল। তাই কখনো কাউকে নিয়ে সমালোচনা করা কিংবা কখনো কাউকে নিয়ে হাসাহাসি করার পর আগে ভাবনা চিন্তা করা দরকার, যে কখন কে কার কখন কাজে লেগে যায়। আমরা কিন্তু এগুলো ভাবিই না। বাড়ি ফেরার পরের দিন সকালে আমি আমার গাছগুলো একটু দেখতে গিয়েছিলাম, যেমনটা প্রতিদিন করি, গাছের মনিটরিং করি, সেরকমই করছিলাম। দেখতে দেখতে দেখলাম আমার নটরমণি গাছগুলোই কিন্তু ভীষণ ফুলে ভরে উঠেছে, ভীষণভাবে ফুল দিচ্ছিল। তবে অনেকক্ষণ পর যেহেতু আমি করেছি গাছগুলোর ভিডিও, তো সেই জন্য ফুলগুলো কিছু কিছু মরছেও গিয়েছিল। ভীষণ ভালো লাগছিল, অনেক দিন পর নিজের একটা ব্যালকনিটা আমি সুন্দরভাবে দেখছি। আমার বর কিন্তু গাছগুলো বেশ ভালোই যত্ন করেছে। আরও কয়েকজন গাছে জল দিয়েছে, তারাও কিন্তু আমার গাছের ভীষণ যত্ন করেছে, খুব সুন্দরভাবে রেখেছে গাছগুলো, সুন্দরভাবে ফুল ফুটেছে। গাঁদা ফুলে গাছগুলো কিন্তু ভরে গিয়েছিল। এটা বর্ষার গাঁদা ফুল, এটা কিন্তু শীতকালের নয়। আমি সেই চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। সেই ছোট চারাগুলোই এখন বড় গাছে পরিণত হয়েছে। এদিকে আমার আকন্দ ফুলের গাছটা ফুলে ভরে একদম ঝুলে গেছে। আকন্দ গাছটাকে না বর্ষাকাল আসলে একটু ছেটে দেবো, কারণ অনেক বড় বড় হয়ে পুরো ঝুলে গেছে। এখন ফুলটা ফুটছে, ফুটুক, পরে ওটাকে ছাঁটাই করা যাবে। আজ তাহলে আসি, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে অন্য আরেকদিন। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তবে একটা ছোট্ট লাইক দিয়ে
আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা যে বেল আইকনটি থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিতে ভুলো না। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যেও। টাটা।